সিদ্দিকুর রহমান ভাই, বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সভাপতি। ধন্যবাদ আপনাকেও এবং যারা শুনছেন দেশে বিদেশে। ডিসেম্বর মাস, বিজয়ের মাস। আপনার সাথে প্রথম ডিসেম্বরের আলোচনা। আমি মহান মুক্তিযুদ্ধ থেকে আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা এই শহীদ হয়েছে, এই কিছুদিন পরেই আপনার 14ই ডিসেম্বর আসতেছে, আমার দেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে। লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে মহান স্বাধীনতা, সেই স্বাধীনতাকে আমরা যে কোনো মূল্যের বিনিময়ে অক্ষুণ্ণ রাখতে হবে। পাশাপাশি বাংলাদেশের গণতন্ত্রের জননী বলতে হবে দেশনেত্রী, বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ। আমরা ওনার আশু রোগ মুক্তি কামনা করেই আমি আমার আলোচনা শুরু করছি। আপনারা জানেন, আপনি যে প্রশ্নটা ছুড়েছেন জামাত ইসলাম, এই জামাত ইসলাম আসলে হলো ফুটবলের মতো। এটাকে ফুটবল যখন যেখানে যেদিকে কিক করতে হবে এইভাবে কিক করা হয়। এই জামাত ইসলামকে তাদের কে আওয়ামী লীগও ইউজ করেছে, আমি বলবো যে তাদেরকে ব্যবহার করেছে, বিএনপিও এই জামাতকে ব্যবহার করেছে বিভিন্ন প্রয়োজনে। বাট এই জামাতের অরিজিনাল চরিত্র আসলে এখন বোঝা যায় যে তারা তাদের প্রয়োজনে, তাদের ইন্টারেস্টেই তারা রাজনীতি করে। তারা দেশ জাতি অন্যদের প্রয়োজনে না, তারা তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, তাদের রাজনীতিকে সম্প্রসারণের জন্য। আপনারা জানেন 71-এর মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতির 1000 বছরের শ্রেষ্ঠ একটা অর্জন, কিন্তু এই জামাত মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা আপনারা জানেন। দর্শন, লুট, এই যে আমার মা বোনের ইজ্জত লুণ্ঠনে এই জামাত সহযোগিতা করেছিল। কিছুদিন আগে জামাতের আমির মাওলানা শফিকুল ইসলাম এই যুক্তরাষ্ট্রে এসেছিল। জামাত তাদের 71-এর ভূমিকার জন্য তারা এখনো ওইভাবে তারা ক্ষমা চায়নি। মাওলানা শফিকুল ইসলাম এই যুক্তরাষ্ট্রের মতো সভ্য গণতান্ত্রিক সমাজে দাঁড়িয়ে উনি বলেছিলেন যে যদি জামাত ভুল করে থাকে, কাউন্টার প্র্যাকচু, এটা ইউনিভার্সাল, লক্ষ লক্ষ মানুষের হত্যা, গুম, খুন, লুট, ইজ্জত, শিশু নারী দর্শন থেকে শুরু করে সকল কিছুর এই যে অংশীদার ছিল পাকিস্তানি বাহিনীদের। এই যে শফিক সাহেবকে যদি আমি স্পষ্ট করি, আপনি বলেছেন আপনার বয়স তখন 12, আপনি তো যুদ্ধ অপরাধের সংজ্ঞা বা 12 বছরের শিশু আপনি কি করতে পারেন। আমি মনে করি আপনি সহ আপনাদের মুরব্বীদের নির্দেশে আপনারা সেদিন পথ দেখিয়ে দিয়েছিলেন 12 বছর বয়সে আমার দেশের বুদ্ধিজীবীরা কে কোথায় আছে। এমনকি সে পাকিস্তানের সেই লোভনীয়, সেই অমানবিক এবং অমানসিক যে কাজগুলা, সেটার জন্য আমাদের দেশের সুন্দরী মেয়েরা কোথায় ছিলেন, আপনারা সেদিন এই পথটা দেখিয়ে দিয়েছিলেন। সো জামাত ইসলাম এটা দিনের আলোর মতো সত্য। জামাত ইসলাম যে কথাটা, বাংলাদেশ জামাত ইসলাম, এটা তো মদিনার ইসলাম না, এটা হলো মদুদির ইসলাম। সো মদুদিবাদ আপনারা জানেন, অন্য এক আলোচনায় দীর্ঘ আলোচনা করা যাবে। কিন্তু এই জামাত ইসলাম হলো মদুদির ইসলাম, মদিনার ইসলাম না। রসুল সাল্লাম যেই পথে ইসলামকে পরিচালিত করেছেন, জামাত সেই পথের ইসলাম চায় না। আপনারা জানেন যে মহান রাব্বুল আলামিন হলো সকল কিছুর নিয়ন্ত্রক। আমি আপনি, আমার কর্ম, রিজিক, আমার সমস্ত কিছু, আমি কি আমার কর্মকাণ্ডের জন্য জাহান্নামী হব না জান্নাতি হব, একমাত্র আল্লাহ জানে, এছাড়া অন্য কেউ জানে না। কিন্তু এই জামাত আপনারা দেখেন তাদের বক্তব্যের মধ্যে তাদের সর্বপর্যায়ের নেতা কর্মীরা বলতেছে যে একমাত্র জামাতকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। সো এই কথাটা তো একটু, এই যে আপনি যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যে ছাত্র দলের সমাবেশে যে বক্তব্য দিয়েছেন, সেখানে উনি এটা বলেছিলেন স্পষ্ট, এটা হলো শিরক। আর আপনারা জানেন ইসলামে শিরক যারা করে, শিরককারীদের অবস্থান কোথায় হয়। সো বাংলাদেশও এই সময়ের এই নির্বাচনের মধ্যে দিয়ে এই শিরককারীদের অবস্থা ইনশাল্লাহ নির্ধারণ হবে। বুঝলাম, কিন্তু গত 16 মাসে জামায়াত তো তাদের অবস্থান অনেকখানি পাকাপোক্ত করে ফেলেছে। জাকির চৌধুরী তারা বিভিন্ন জায়গায় তাদের লোকজন বসিয়েছে। অভিযোগটি এরকম, বিএনপির নেতাকর্মীরা যখন চাঁদাবাজিতে ব্যস্ত, আওয়ামী লীগের লোকজনকে মারপিটে ব্যস্ত, তখন
জামাত বিভিন্ন জায়গায় তাদের লোক সেট করে নিয়েছে। আপনি প্রশাসনে প্রথম বলেন কথাটা, আপনি প্রশ্নের প্রথমটা যে বিএনপির লোকজন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মারার জন্য ব্যস্ত, এটা ঠিক না। বিএনপি ব্যস্ত বাংলাদেশের জনগণকে নিয়ে, বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়া নিয়ে, এবং জনগণের এই যে দীর্ঘ 17 বছর মানুষ যে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, সেই ভোটার অধিকারকে প্রতিষ্ঠা করা নিয়ে বিএনপির লোকজন ব্যস্ত। আপনি যেটা বলেছিলেন যে বিএনপির লোকজন এই যে জামাত ইসলামের যে অপপ্রপাগান্ডা, সেই প্রপাগান্ডাকে বাংলাদেশের মানুষের কাছে সঠিক ইনফরমেশনটা পৌঁছিয়ে দেওয়ার জন্যই বিএনপি ব্যস্ত। এবং আপনারা জানেন যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছিলেন যে বাংলাদেশের ইতিহাসে যে একটা দৃষ্টান্তমূলক এবং একটা ব্যতিক্রমধর্মী নির্বাচনের ব্যবস্থা এই যে ফেব্রুয়ারির যে প্রথমার্ধে হওয়ার কথা, এটা হবে, বিশ্ব এটাকে একটা এক্সাম্পল হিসাবে এই নির্বাচনকে নিবে। সো বিএনপি ইতিমধ্যেই রাষ্ট্র সংস্কারের যে 31 দফা কর্মসূচি, সেই 31 দফা কর্মসূচি যেই 17 বছরে সেই প্যাসিস্ট সরকারের আমলে আজকে যার বয়স 35-38, যে জীবনে যে তার প্রথম ভোটটা দিতে পারেনি, 18 বছর বয়সে ভোটার হয়েছিল, কিন্তু সে তার ভোটটা দিতে পারেনি। সো সেই ভোটটা নিশ্চিত করার জন্য আপনারা জানেন আমাদের 71-এর মহান মুক্তিযুদ্ধ, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। আর সেই ভোটাধিকারটাকে হরণ করেছিল মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার দাবিদার সেই সংগঠন আওয়ামী লীগ। আপনারা জানেন কিভাবে 73 সহ পরবর্তী সকল নির্বাচন, আর আমাদের প্রজন্মের সামনে তো এই যে 14, 18, 24-এর নির্বাচন আপনারা দেখেছেন যে দিনের ভোটকে রাতে করে ফেলেছে 18 সালে, 14 সালে একতরফা নির্বাচন করেছে, আর 24-এ আমি তুমি ইত্যাদি নির্বাচন করে বাংলাদেশের যেই ভোটাধিকার, ভোটটা জনগণের আপনার আমার একটা আমানত, যে আমানতকে এই প্যাসিস্ট সরকার হরণ করেছে, সেই ভোটাধিকারটা প্রতিষ্ঠার সংগ্রামে আজকে আমাদের ছাত্রদল, যুবদল সহ লক্ষ লক্ষ নেতাকর্মী যারা প্যাসিস্ট আমলে কবরস্থানে ঘুমিয়েছে, দান খেতে ঘুমিয়েছে, আজকে তারা মাঠে কাজ করতেছে একটি ট্রান্সপারেন্ট জনগণের চাওয়া পাওয়া মুক্তিযুদ্ধের চেতনার যে ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজকে আমাদের ছাত্রদল, যুবদল সহ লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে মাঠে কাজ করতেছে। জি, ডক্টর সিদ্দিকুর রহমান, এই যে বিএনপি এবং জামাত এরা দীর্ঘদিনের তাদের সখ্যতা, এখন যে সেখানে ফাটল ধরেছে, একজন আরেকজনকে প্রতিদ্বন্দ্বিতা করছে, আপনার কাছে কি মনে হচ্ছে জিনিসটা? আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনি আমাকে আপনার এই টকশোতে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। সর্বপ্রথম আমি যেটা আমার বলা উচিত, বিজয়ের মাস, বিজয়ের শুভেচ্ছা, আমি সেটা জানাতে পারছি না। কারণ আজ থেকে সেই যাদের রক্তের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আমরা 1971 সালে এই মাসে চূড়ান্ত অর্জন করেছিলাম, সেই অবস্থা বর্তমানে বাংলাদেশে অনুপস্থিত। আমার সৌদি বক্তা সুন্দরভাবে প্রথম দিকে ভালোই বলতেছিলেন, অনেক কিছু ভালো, অনেক কিছু সত্য কথা বলছিলেন, পরবর্তীতে স্বাভাবিকভাবে দলীয় কথায় এসে যাবে, সে তার দলীয় বক্তব্য রেখেছে। আমি সে ব্যাপারে খুব একটা বিতর্কে যাব না। আমি বর্তমান পরিস্থিতি, আপনি যেটা জিজ্ঞাসা করেছেন সে ব্যাপারে, যেহেতু এই সরকারকে আমরা মানি না, বৈধ মনে করি না, সেই জন্য এই সরকার যে নির্বাচন হবে, সেই নির্বাচনের সম্বন্ধেও আমি খুব একটা বিতর্কে যেতে চাই না। সেখানে জামাত, বিএনপি তারা কি করতেছে না করতেছে, তবে একটু ক্লাস করবো আমি প্রয়োজনে। তো যে কথাটি আমি বলতে চাই, বর্তমানে যে অবস্থাটা দাঁড়িয়েছে, উনি বলেছেন ওনাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংকটময় অবস্থায় আছেন। আমরা জানি না উনি কি অবস্থায় আছেন, দেশের জনগণ কেউ জানে বলে মনে হয় না। বহু ডাক্তার বিদেশ থেকে যে তারাও ফিরে গেল, আমরা এখনো জানতে পারছি না। আল্লাহ ওনাকে
এখনো আমাদের মাঝে রেখেছেন কিনা। তবে আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন। কিন্তু সাথে সাথে ওই ভাইটি যে কথা জামাত সম্বন্ধে বলতেছিলেন, যে জামাত ফুটবলের মধ্যে দুই দলের সাথে কথা কাজ করেছেন, আওয়ামী লীগের সাথেও তারা অনেক সময় সহযোগিতা নিয়ে কাজ করেছেন। বিএনপি তো তাদের মন্ত্রী বানিয়েছিলেন, দুইজনকে মন্ত্রী বানানো হয়েছিল এই বিএনপি বেগম খালেদা জিয়ার আমলে। তাদের এই পতাকা, এই পতাকা তাদের গাড়িতে আমরা দিয়েছিলাম, সেই দল বিএনপি। শুধু তাই না, যেহেতু উনি অসুস্থ আছেন, আমি খুব আর সমালোচনার দিকে যেতে চাচ্ছি না। আমাদের তো ফাঁসি দেওয়া হয়েছে, আমাদের যাবজ্জীবন দেওয়া হয়েছে, আমাদের জেল দেওয়া হয়েছে, আমাদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা ওটা মাথায় নিয়েই আমি কথাগুলো বলতে চাই। আমরা সব অপরাধ বঙ্গবন্ধু শেখ মুজিব করেছেন, সব অপরাধ জননেত্রী শেখ হাসিনা করেছে, সব অপরাধ বাংলাদেশে আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী যারা আছে তারা করেছে। একটা কথা আছে, বাংলাদেশটি একটা বৈচিত্র্যময় দেশ, বিচিত্র দেশ, আর তার মানুষগুলো বৈচিত্র্যময়, এবং সেটাই ভাবে চলছে আজকের বাংলাদেশের রাজনীতিতে। আজকে বাংলাদেশের রাজনীতি ওই যে ফেজিস সরকার, যিনি বললেন ফেজিস সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী 15 বছর তাকে ধ্বংস করে দিয়ে গেছে। ঘরে ঘরে বাতি, এটা ধ্বংস করে দিয়েছেন। কেন কেরোসিনের তেলের পরিবর্তে বাতি দিলেন, ধ্বংস করে দিয়েছেন। পদ্মা ব্রিজ উনি কেন করলেন? 22 ঘন্টা লাগতো ওই অঞ্চলে 22টা জেলার লোক ঢাকায় আসতে, এখন 2.5 ঘন্টা আসে। এটা কেন উনি করলেন? কেন করতে গেলেন? ঢাকার শহরে মেট্রো রেল উনি কেন করলেন? মানুষ এখনো 2.5 ঘন্টা 3 ঘন্টার জায়গায় 10 মিনিট আছে। এটা উনি কেন? এই সমস্ত তো বিরাট অন্যায় করেছেন, যে অন্যায়ের বিচার উনি পেয়ে গেছেন, ওনার দল পেতে চলেছেন। প্রতি মুহূর্তেই জেল জরিমানা হয়েছে, ওইটাই যাচ্ছে এই দেশটাতে। সেই জন্য বলছি, এই সরকারে কে নির্বাচন করলো, সেখানে কারা অংশগ্রহণ করলো না করলো, সেটা খুব একটা বলা অপেক্ষা রাখে না। যেহেতু আমাদের ফেসিস্ট বলে শুনি, আমি কিন্তু ওই পর্যায়ে যেতে চাচ্ছিলাম না। সেই জন্য বলতে চাচ্ছি, মানুষ কিন্তু ভুলে যায় নাই। পৃথিবীর কোনো দেশ নাই দেখাতে পারবেন না সেই দেশটির প্রধান যদি নিজে স্বীকার করে যে আমি দুর্নীতি করেছি, আমি 10টা টাকা আমি দুর্নীতি করেছি, 10টা কালো টাকা আমি সাদা টাকা করলাম, এরকম করে কোন দেশে আপনি নজির দেখাতে পারেন না যে রাজনীতিতে তারা থাকতে পারেন। উনি আজকে খুবই অসুস্থ অবস্থা, আমি কথাগুলো বলতে চাচ্ছিলাম না, যেহেতু বারবার বলা হচ্ছে এই ফেসিস্ট এই নির্বাচন, যে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন সেই নির্বাচনে অনন্য নির্বাচন উপহার দিলে, সে কথাটা কিন্তু বললেন। উনি তো সত্যি কি বলেছেন, ডক্টর ইউনূস তাই করবেন। আমরা একটা নির্বাচন করবেন, যে নির্বাচনটা হবে আওয়ামী লীগ এবং তাদের সাথে যারা গত 15 বছরের নির্বাচন গুলো করেছে তাদের অনুপস্থিতি বাধ্য করা হচ্ছে, তাদের বাধ্য রাখে একটা নির্বাচন বিশ্বের সামনে তুলে ধরবেন, এটা একটা অনন্য নির্বাচন হবে, সেটার কথা উনি বলছেন। এবং সেক্ষেত্রে আমার মনে হচ্ছে আপনারা যে অবস্থা যাচ্ছেন সে অবস্থায় আপনি বলবেন, আমার সবক্তা যে বক্তা দুনিয়া আছে উনি হয়তো ফেব্রুয়ারি মাসে আগেই বলবেন। আমি সে কথা বলতে চাই আর বলতে চাচ্ছি না যে কোন পথে যাচ্ছেন। আপনাদেরও সেখানে সেই নির্বাচনে থাকার সুযোগ থাকবে কিনা সেটা এখন দেখার বিষয়। তা না হলে বর্তমানে রাজনীতিতে গত 10 দিনের যে খেলা খেলতেছে এই ডক্টর খুনি ইউনূস, তার যে মিটিকুলাস ডিজাইন, এটা কিন্তু আমরাও বুঝতে পারি না, আমরা ব্যর্থ হয়েছি, আমরা তার জন্য সাফার করতেছি। এই সাফার কিন্তু আপনাদেরকেও করতে হবে বলে আমার মনে হচ্ছে, যে যার কিছুটা লক্ষণ অলরেডি শুরু হয়ে গেছে, যে আগামী নির্বাচনে কে জয়, মানে এটা তো নির্বাচন হবে না, ওই আমি আবারও কথা বলবো, একটা অনন্য নির্বাচন যেটা সারা পৃথিবীতে আপনি কোথাও খুঁজে পাবেন না, সেরকম ধরনের উনি নির্বাচন দিবেন। এবং সেই কথাটাই বোঝার দরকার, আমি আরেকটু ক্লিয়ার করতে চাই বোঝার জন্য, যে আপনি যদি খেয়াল করে থাকেন, ওই যে আপনার তথাকথিত জুলাই সনদ যেদিন ঘোষণা দিলেন, সেদিন নির্বাচন সম্বন্ধে উনি মূল্যবান কথা বলেছেন, ওনারাও তো ধরতে পারেনি, আমরা কিন্তু সেটা ধরে ফেলেছি। উনি ওই নির্বাচনে বলেছেন আমাদের কি এত পুলিশ টুলিশ দরকার, আমরা নিজের নির্বাচন করব। কথাটা কিন্তু বুঝে নিতে হবে, পুলিশেরও দরকার নাই, কারো দরকার নাই। দেখবেন
ওই যে ফেব্রুয়ারি বোধ 8 তারিখ না 12 তারিখ কত নির্বাচন ডেট দিয়েছে, ওই দিন হয়তো একটা নির্বাচন হবে, সরকার চাইলে করতেই পারবে। আমরা আমাদের নির্বাচন কি বিএনপি আমাদের ঠেকাতে পারছে? 15 বছর ঠেকাতে পারিনি। আমরা কিন্তু তাদের নির্বাচন থেকে যেতে বলিনি, বেড়ে যেতে পারিনি যে তোমরা করতে পারবে না। তারপরও কিন্তু আমাদের নির্বাচন 13 সালে ঘরে ঘরে আগুন লাগে, স্কুল যেখানে কেন্দ্রে আগুন দিয়েছে, আগুন বেজে অনেক কিছু হয়েছে, আমি অত ডিটেলস যেতে চাই। তারা কিন্তু আমাদের নির্বাচন বন্ধ করে রাখতে পারিনি, আমরা নির্বাচন করেছি, সেটা যেভাবেই করছে। আমি সেই বিতর্ক যেতে চাই না। এই ইউনিট সরকার কিন্তু সেই পথে হাঁটছে, সেই ইউনিট সরকার নির্বাচন করবে, সেই নির্বাচনে আমরা তো নাই, উই আর আউট অফ, যেটা আপনি বলছেন, আমরা দূরে থাকবো। তার কারণ আমার স্বাধীনতা তো আজকে নেই বাংলাদেশে। আমার লাল পতাকার সেইটা, আমার জয় বাংলার কথা যে মাটিতে বলা যায় না, সেটা তো আমি 5ই আগস্টে হারিয়ে ফেলে। আমরা পরাজিত, আমরা এখন ফাঁসির আসামি, আমরা এখন যাবজ্জীবন জেলে আছি। আমাদের তো কোনো কথাই এখন নাই, আমরা ওই নির্বাচনও নাই। তবে সময় আসলে সবই দেখতে পাবে। তবে দুঃখের বেশি আমি বিচিত্রময় আমার মানুষগুলি, কি ঘটনা, যে ব্যক্তিটি বাংলাদেশ স্বাধীনতার, যে দলটি বাংলাদেশ স্বাধীনতার নেতৃত্ব দিল, সেই দলটি বাংলাদেশে নির্বাচন করতে পারবে না, এবং সেই নির্বাচনে বিএনপি যাবে। তাহলে বুঝতে পারছেন বিএনপি এবং আমাদের সাথে সম্পর্ক কত সুসম্পর্ক আছে। সেটা আমি সেই দিকেও যাব না, রাজনীতিতে কোনো শেষ কথা নাই। তবে বাংলাদেশের দল দুটি, একটা হলো আওয়ামী লীগ, একটা বিএনপি। এই দুটি দলে নির্বাচন করে সরকার গঠন করে দেশ পরিচালনা করছে, আর অন্য কোনো সেই অভিজ্ঞতা নেই। তারা সে অভিজ্ঞতা আশেপাশে নাই। যারা বড় বাজে বলে মাঠে দাবার খেয়েছে বা এটা তো হবেই। এরা কেউ কোনোদিন কি এমপি হয়েছে? তারা যেভাবে কথা বলেছে গত 1.5 বছর, এই যে ঐক্যমত্যের কথা বলে তাদের বক্তব্য শুনলে আমাদের তো মনে হয় আমরা বোধহয় বাংলাদেশে অবস্থান করছি না। বিএনপি বোধহয় অবস্থান, ওখানে সালাউদ্দিন সাহেব সুন্দরভাবে, ভদ্রভাবে, তথ্য সহ একমাত্র লোক কথা বলেছেন। আর বাকি যারা ছিল তাদের ভাষাগুলো দেখেন তো, তাদের কথাবার্তা গুলো শোনেন তো, এখনো দেখেন তারা কি ভাষা, এই যে পোলাপানি গুলো, চিলড্রেন কি কমিটি কি আর পার্টি করেছে, তাদের কথাবার্তা শোনেন তো কি বলে। ক্ষমতায় মানুষ কখনো দেখতে পাবে না, এবং এটা 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 কোনো বিশ্বাসের, আমি মনে করি যে এটা কোনো আমার কোনো বিশ্বাস হয় না যে জামাত ইসলাম, ক্ষমতা তো দূরের কথা, আপনারা জানেন একটা পরিসংখ্যান তো আছে, জামাত সর্বোচ্চ বাংলাদেশে 8% ভোট পেয়েছে। 1991 সালে জামাত আসন পেয়েছে 4টা। তারপরে বিএনপি বিরোধী আন্দোলন, আওয়ামী লীগের সাথে যখন জোটবদ্ধভাবে আন্দোলন করে 96 সালে জামাত আসন পেয়েছে 3টা, এবং জামাতের ভোটের পার্সেন্টেজ ছিল তখন 3.something। এরপরে জামাতের এই যে সিদ্দিকুর আমি দুঃখিত, মাওলানা শফিকুল ইসলাম 3বার ভোট করে এই যে উনি ভোট পেয়েছে, সর্বোচ্চ 3বারের ভোটের পরিসংখ্যানে 14,000, 17,000, 13,000 সব মিলায় উনি ভোট পেয়েছে 45,000। সো এই জামাত ইসলাম বাংলাদেশের রিওমার্ক ছড়াতে জামাত এটা ভুল করে না, এবং আপনারা জানেন আজকে সামাজিক মাধ্যম এবং অন্যান্য মাধ্যমে এই কাজগুলাতে জামাত ইসলাম খুব পটু। বাট বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের পতাকা মানচিত্র একদিন সমুন্নত থাকবে, এই জামাত কখনো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশের জনগণ, আমাদের নতুন প্রজন্ম, তাদের কাছে 71-এর মুক্তিযুদ্ধের শিক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা, আপনারা জানেন আমাদের সকল কিছু, সকল চাওয়া পাওয়া, সকল কিছুর পিছনে শক্তি হলো আমাদের 71-এর মহান মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধ আমাদের 1000 বছরের যে শ্রেষ্ঠ অর্জন, এই মুক্তিযুদ্ধ, আমাদের সংবিধান, আমাদের চেতনা এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করেই। জামায়াতের বিরুদ্ধে, জামাত যে যুদ্ধ অপরাধীদের দল, রাজাকার, এটা তো নতুন কিছু নয়, সবাই জানে। তো আজকে তাদের বিরুদ্ধে কোন প্রেক্ষাপটে তাদের বিরুদ্ধে আপনারা দাঁড়াচ্ছেন, সেটি যদি একটু ব্যাখ্যা করতেন। আমরা বাংলাদেশের জনগণ, যারাই বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশের পতাকা, মানচিত্র, মহান মুক্তিযুদ্ধকে এবং বাংলাদেশের জনগণকে বিশ্বাস করবে, বাংলাদেশের প্রগতি, উন্নতি, সমৃদ্ধি, সংবিধানকে বিশ্বাস করবে, তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে। কিন্তু এই দলটি এখনো তারা কাউন্টার প্র্যাকচুয়াল কথা বলছে। যদি
তারা যেই ভুল করেছে, আপনি আগে তো এই যে এখন জামাতের যে কথাটা, যদি তারা ভুল করে থাকে তাহলে তারা ক্ষমা প্রার্থী, ধরেন বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করে দিল, কিন্তু সেই নারী ধর্ষণ, খুন, ৩০ লক্ষ মা বোনের ইজ্জত, এই যে শহীদদের সেই বিচার তো হতে হবে। যেমনি শেখ হাসিনার আমলে ৭১-এর যুদ্ধ অপরাধীর বিচার করা হয়েছে, আজকে শেখ হাসিনা যেমনি মহান মুক্তিযুদ্ধে যেভাবে বাংলাদেশের মানুষকে পাখির মতো স্বীকার করেছে, সেই জুলাই বিপ্লবে সেই ৩০-৩৫ দিন জাতিসংঘের মানবাধিকারের কমিশনের রিপোর্ট অনুযায়ী ১৪০০-এর অধিক লোককে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। ৩০,০০০-এর মতো লোক আজকে চোখহারা, অর্ধাঙ্গ, পাহারা, পঙ্গুত্ব বরণ করেছে। তেমনি আজকে আপনারা জানেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণের স্বার্থে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংবিধানকে সমুন্নত রাখার স্বার্থে বাংলাদেশের মানুষ কখনো ভুল করে না। যেমনি আজকে শেখ হাসিনার বিচার হচ্ছে বাংলাদেশে, যেমনি জামাত যুদ্ধ অপরাধ করার কারণে জামাতিদের বিচার হয়েছিল, একই ট্রাইব্যুনালে আজকে শেখ হাসিনারও বিচার হচ্ছে। আমি সিদ্দিক ভাই এর আগে একটা কথা বলেছিলেন, আমি একটা অতি পরিচিত প্রবাদের মতো, ওই যে বেজাল ওষুধের গায়ে নকল হতে সাবধান, এই লেভেল লাগিয়ে আপনারা বেশি দিন চালাতে পারবেন না। বাংলাদেশের ভোটাধিকার জনগণের, আমি প্রথমেই বলেছিলাম যে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মধ্যে দিয়েই আমরা মুক্তিযুদ্ধের দিকে ধাবিত হয়েছিলাম। কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগ, আপনারা ৭৩-এর নির্বাচনে যদি আপনারা পরিসংখ্যান জানেন, যদি সেদিন বিরোধী দলের ১২ থেকে ১৪টা সিট দিয়েও আওয়ামী লীগ তখন মেজরিটি পার্টিতে পরিণত, তারা ৩০০ আসনের ১৩-১৪ সিট দিল, তারা ২৮০-র উপরে সিট পেত, কিন্তু তারা ১৩-১৪টা সিটও বিরোধী দলকে দিতে চায়নি। সেদিন হেলিকপ্টারে করে ব্যালট বাক্সকে আপনি উঠিয়ে আনিয়ে তাদের মনোনীত প্রার্থীকেই তারা ঘোষণা দিয়েছিল। সো এই জামাতি, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না। ৭৩-এর পরে আপনার আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে, আপোষ করে, এরশাদের সাথে আপোষ করে, আপনার 86-এ তারা এরশাদের সাথে আপনার আপোষ করে তারা ক্ষমতায় অংশীদার হয়েছিল। এর পরবর্তীতে আপনার পরবর্তী মঈন ফখরের সাথে আপনারা জানেন বেগম খালেদা জিয়ার সাথে সেফ এক্সিটের জন্য মঈন ফখরুদ্দিন গিয়েছিল, বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেন। ৯৬ সালের নির্বাচনে তো তারা এসেছে এবং বাংলাদেশের মানে ভোটের ইতিহাসে, নির্বাচনের ইতিহাসে শেখ হাসিনা একমাত্র সরকার যিনি ২০০১ সালে শান্তিপূর্ণভাবে তার ক্ষমতা হস্তান্তর করে এসেছিলেন, আর তো কেউ কোনোদিন করে নাই। আপনার বেগম, আপনি যেটা বলেছেন যে ট্রানজিশনে শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করেছে, একই প্রক্রিয়ায় আমরা, আমাদের দল, আমাদের নেত্রী সংবিধানে বিশ্বাস করে। আপনার ৩ জোটের রূপরেখা অনুযায়ী আপনারা জানেন ৯০-এর ৬ ডিসেম্বর যখন এরশাদের পতন হয়, ৯০-এর ১৯শে নভেম্বর যে ৩ জোটের রূপরেখা হয়, সেই রূপরেখার ভিত্তিতে আমরা সেদিন সবাই ঐক্যমতে পৌঁছেছিলাম যে তদানীন্তন প্রধান বিচারপতি জনাব শাহাবুদ্দিন সাহেবকে আমরা সেদিন ইন্টারিয়াম গভর্নমেন্টের দায়িত্ব দিবে। তারপরে তো ১৯৯৫ সালের ১৫ই ফেব্রুয়ারি একতরফা নির্বাচন করে নিলেন খালেদা জিয়া, আপনার বিএনপি। এটা ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি, আপনার ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি। সেটা ছিল বেগম খালেদা জিয়া বলেছিল যে, উনি বলেছিল যে কেয়ারটেকার গভর্নমেন্ট ৯০-এর যেই ৩ জোটের রূপরেখা ছিল, এটা আমাদের কনস্টিটিউশনের কোনো কনসেপ্ট ছিল না, সংবিধানের ছিল না। সো সেটা যদি বৈধ হয় তাহলে শেখ হাসিনাও তো একই কথাই বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার আমাদের সংবিধানের কিছু না। ওকে, উনি তো তত্ত্বাবধায়ক সরকার আমাদের সংবিধানে ছিল। উনি জাস্টিস খায়রুল হকের, আপনি যেই আপনি জুডিশিয়াল সিস্টেমে দেখেন, খায়রুল হক যে রায়টা দিয়েছিল, সেখানে আমাদের অ্যাপিলিয়েট ডিভিশন, তখন বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাপিলিয়েট একটা কোর্ট, সেখানে চিফ জাস্টিস অ্যান্ড 4 অ্যাকম্পেনিড জাস্টিস মিলে তখন বসতো, যেটা এখন অ্যাপিলিয়েট ডিভিশনে আমাদের 2টা বেঞ্চ রয়েছে, যেখানে চিফ জাস্টিস অ্যান্ড 4 অ্যাকম্পেনিড জাস্টিস এবং আরেকটা কোর্ট রয়েছে, দুইটা বেঞ্চ বসে অ্যাপিলিয়েট ডিভিশনে। সো তখন ছিল একটা বেঞ্চ, সে একটা বেঞ্চে 3 জন বিচারপতি কিন্তু বলেছিল
যে পরবর্তী 2টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হতে পারে, কিন্তু বাংলাদেশের বিচার বিভাগের সকল এক্সাম্পল, সকল প্রথা, প্রেসিডেন্সিকে ম্লান করে দিয়ে খায়রুল হক সেদিন উনি অবসরে গিয়েছিল, সে অবসর থেকে উনি পূর্ণাঙ্গ রায় সাইন করেছিল যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আর থাকবে না। কিন্তু জাকির চৌধুরী বাংলাদেশের এটা তো প্রেক্ষাপটে অনেক আপনাকে পরের বলতে কথা হয় বলছেন, যে কিন্তু বাংলাদেশের 2005 প্রেক্ষাপটে সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে 91, আচ্ছা 96, 2001, আপনি জানেন যে 3টা নির্বাচন, এটা অপেক্ষাকৃত পৃথিবীর ইতিহাসে গণতন্ত্রের মাপকাঠিতে নির্বাচনী পর্যবেক্ষণে এই 3টা নির্বাচন ছিল একটা ট্রান্সপারেন্ট একটা ইলেকশন, যেটা জনগণ কর্তৃক, বিশ্ব কর্তৃক নির্বাচনী পর্যবেক্ষণের যেসব সংস্থাগুলো ছিল সবাই এটাকে একটা সুন্দর নির্বাচনের উদাহরণ হিসাবে ধরেছিল। কিন্তু কেয়ারটেকারের বাইরে যে কয়টা নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন, যেটা এই যে 2008-এ তো আপনি জানেন সেনা সমর্থিত সেদিন মঈন ফখররা তাদের সেফ এক্সিটের জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল। কিন্তু ওই নির্বাচনে আপনি দেখেন বিএনপির ভোটের পার্সেন্টেজ আওয়ামী লীগের সাথে, আসন কম পেয়েছিল বিএনপি, কিন্তু ভোটের পার্সেন্টেজে বিএনপি 38+% ভোট পেয়েছিল। সো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনেই বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থায় আপনারা দেখেছেন একটা সুন্দর নির্বাচন, কথা বলতে কোন গেলে দলীয় তো সরকারের কথা অধীনে। অনেক আসে। 2005 সালে খালেদা জিয়ার সরকার, তিনি ওই 3বার প্রধান বিচারপতি বদলালেন, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়কের দায়িত্ব দিলেন। এখন এগুলো তো ইতিহাস, আমরা সবাই কম বেশি জানি। এখন এই অবস্থা থেকে কি আপনারা সামনে আগাতে পারবেন, ডক্টর সিদ্দিকুর রহমান? মানে এই যে আপনাদের অভিযোগ, পাল্টা অভিযোগ, শত্রুতার তো অনেক কিছু হয়ে গেছে, এবং আলটিমেটলি দেশটা সাফার করছে। আপনারা কি নিজেদেরকে আয়নায় দেখতে পান, ডক্টর সিদ্দিকুর রহমান? না, আমরা দেখতে পাই না, এটা আমরা দেখি না, দেখে আজকে আমাদের এই অবস্থা। যেমন আমার মানে সহযোগী মানে আমাদের আর এক বক্তা, উনি যে সুন্দরভাবে কথাগুলো বললেন, প্রথমেই আপনার প্রশ্নের উত্তীর্ণ বললেন যে 5ই আগস্টের পরে যে হত্যাযজ্ঞগুলো ঘটেছে বাংলাদেশে আওয়ামী লীগের ওপরে, আওয়ামী লীগ, ছাত্রলীগ বা জয় বাংলা বলতে গিয়ে যে মানুষগুলো, এটা তারা কিছুই করেনি। বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি কে পুড়েছে, কার নির্দেশে পুড়েছে, এটা তো জাতি দেখেছে, তাই না? বঙ্গবন্ধু বাড়ি সহ, আমি তো ভাই মন্ত্রী না, আমি এমপি না, আমার বাড়ি তো পুড়িয়ে দিয়েছে। কারা দিয়েছে? আপনাদের দলের লোকেরা ভাই, এখানে জামাত যায় না। 5ই আগস্টের পরে যে ঘটনাটি ঘটেছে সেটা হলো প্রশাসনের বড় বড় পদগুলো নিয়ে আছে জামাত। আমি একটু ইন্টারাপ্ট করতে হয়, আপনি হয়তো আওয়ামী লীগের ক্ষমতার কোনো কিছু ছিলেন না, কিন্তু ওই যে অনেক কিছুর বেনিফিশিয়ারি ছিলেন। এই যে কুইক রেন্টাল টেন্টাল, এগুলো আপনার নামে বাংলাদেশে এরকম ব্যবসা আছে বলে এটা শোনা যাচ্ছে। সো যারা বেনিফিশিয়ারি হয়েছে, ক্ষমতায় ছিলেন না কিন্তু ক্ষমতার বেনিফিশিয়ারি ছিলেন, যার কারণে আমি এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক যদি এটা আমি এখানে ওই যে মার্টিন লুথার কিং এর একটা উদ্ধৃতি দিয়ে বলতে হয় যে ইনজাস্টিস ইন এনি হোয়ার ইজ থ্রেট টু জাস্টিস ইন এভরি হোয়ার। সো বিশ্বাস করে না। এটা কিন্তু আমি বলছি না, এটা কিন্তু আমি বলছি না। 5ই আগস্টের পর বিএনপি কি করতেছে, জামাত কি করতেছে, এটা আমরা তো আউট, উই আর নট দেয়ার, উই আর ইনভিজিবল নাও। আপনি যেটা বলতেছেন সেটাই সত্য, আমি সেই বলতে যাচ্ছি, আপনি অস্বীকার করলেন। তাহলে 32 নম্বর বাড়িটা কে? না না, বাড়িতে আগুন দিয়েছে, আপনি তো ক্ষমতার কিছু ছিলেন না। হ্যাঁ দিয়েছে, আমার বাড়ি পুড়েছে, আমি সেটা বলতেছি। কে পুড়েছে? ওটা আমি পুড়েছি? আমার বাড়ি আমি পুড়েছি কি? আমি সেটা বললাম যে ঘটনাগুলো ঘটেছে খালি আমার বাড়ি না, খালি আমার বাড়ি না। এটা তো ওই আপাই তো বলতেছিল গত 15 মাসে বিএনপি কি করতেছে, বিএনপি বিভিন্ন তার অবস্থান, সেখানে তারা নিজেরাই তখন মারামারি শুরু করে দিয়েছে, এবং সেটাই হবে, সেটা স্বাভাবিক। কিন্তু অত না, আপনারা একটা ফেরেশতা হয়ে গেছেন তার না। আগস্টে 21শে আগস্টে গ্রেনেড হামলা, আমরা তো নিজের আমাদের নেত্রী করে নিয়ে মারা হয়ে এতগুলো লোক মারা গেছে। আপনাদের সময় তো ঘটেছে ভাই, বিএনপির সময় 16 জন কৃষকের খানসাটে তারা সারের জন্য সার জমিতে, কৃষির জমিতে সার
দেওয়ার জন্য তাদের 16 জনকে হত্যা করা হয়েছে। আপনাদের সময় তো হয়েছে, এটা তো আমাকে বলার অপেক্ষা রাখা। আমি সেই বিতর্কে আমি যেতে চাচ্ছিলাম না। আমি আবার প্রথম থেকে বলছি, আমি কোনো বিতর্কে যেতে চাই না। আমরা বর্তমান যে অবস্থা, বর্তমানে বাংলাদেশের রাজনীতি যে প্রেক্ষাপট, সেখানে আপনারা যেভাবে দেখছেন, ওই যে হাবিব আয়নাতে অনেক দেখেন, ঘটনা আপনি যদি এই যে কনসার্টে সারের জন্য যে গুলি, এইভাবে আওয়ামী লীগের সময় এই যে উদুসি সহ এই যে সিনেমা হলে বোমা, উদিসিতে হামলা সহ অনেক ঘটনা, এটা তো আওয়ামী লীগের আমলে। সো প্রত্যেকটা শাসন আমলে অপশক্তি কোনো না কোনো ভাবে ওই সরকারের না, না, আমাদের হচ্ছে দেখে আমি তো সেটা স্বীকার করে নিলাম ভাই। আমাদের হচ্ছে দেখে তো আমরা আজকে আউট অফ সিন, আমরা তো স্বীকার করে নিচ্ছি। আমাকে ফাঁসি দিয়েছেন, আমাকে যাবজ্জীবন, আর কি করবেন? আমি তো এটা তারপরে তো আমি কথা বলছি। এখন যখন আপনারা বলেন আপনারা কিছুই করেন নাই, আপনারা একেবারে ফেরেশতার মতো অবস্থান করছেন 15 আগস্টের পর, তা তো না। আওয়ামী লীগের যত অত্যাচার অনাচার ছাত্রলীগ সব বিএনপিরা করছে। জামাতের অত সাহস নেই, জামাতে ওইভাবে করছে। জামাতের পলিসি অন্যরকম। জামাত আপনাদের উপরে ঘাড়ের উপরে ভর করে আজকে জামাতের এই অবস্থান। জামাতের এই অবস্থানের জন্য আমরা কিছুটা করেছি, কিন্তু আপনারাই কিন্তু তাদের পতাকা, তাদের নেতার পতাকা দিয়েছেন। আমি ওই বিতর্কে যেতে চাচ্ছি না ভাই। না, মনে করে না, ওনারা বিএনপি কে মনে করে। উনি বলতেছে যে এই যে 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে যে মব জাস্টিস যে দুই একটা যেগুলো হয়েছে, এগুলা বিএনপি করেছে, জমাত করে নাই। কিন্তু আপনি সুলতানা আপা, আপনার মাধ্যমে আমি আজকে ওনার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, জরিপ করেন, দেখে যান যে যেই কয়েকটা মবজা আপনি জানেন, জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লবের 5 তারিখ হওয়ার পরে 5, 6, 7, 8 বাংলাদেশে কোনো সরকার ছিল না। বাংলাদেশের জনগণের জান মাল সম্পদের দায়িত্ব বাংলাদেশের জনগণ নিয়েছে। ওই 3 দিনে একটা মব জাস্টিস হয়নি, একজনের বাড়ি লুটপাট হয়নি, কোথাও আগুন অগ্নিসন্ত্রাস কোনো কিছু হয়নি। কিন্তু এই 3 দিনের পরে এই ঘটনাগুলো হয়েছে। সো এটা কারা করেছে? উনি বিএনপির বিরুদ্ধে না, না, সে তো ভাই শোনেন, না, 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 এই জন্য কথাগুলো বলতেছেন। তাহলে পুলিশগুলো কি পুলিশেরা নিজেরা মারছে? এই যে সিরাজগঞ্জে যে একটা ফাঁড়িতে 13 জন একজন মহিলা পুরুষ সহ হত্যা করা হলো, পুরি আবার ঝুলিয়ে রাখা হলো, তাদের কথা মতি প্রায় 40 জন পুলিশকে হত্যা করেছে। এটা কি আওয়ামী লীগেরা হত্যা করেছে? এটা কি সরকার হত্যা করেছে? ওটা কারা করেছে একদিন এগুলো বের হয়ে আসবে, এটারও তো বিচার হবে। বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ না, না, সেই জন্য ভাই আমি ওই বিতর্কে যেতে, না, না, আপনার সাথে আমি ওই বিতর্কে আপনার সাথে ওই বিতর্কে যেতে চাচ্ছি না। আপনার সাথে ওই বিতর্কে আমি যেতে চাচ্ছি না। করে নিয়েছে কারা করেছে এটা একটা সময় যখন গণতান্ত্রিক সরকার বসবে, ভোটের মাধ্যমে জনগণের সরকার বসবে, সেটা বের হবে কারা এই যে নিয়মতান্ত্রিকতার মধ্যে দিয়ে বা জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ এগুলা লুট করেছে, সেটা আর বিচার হবে, সেটার মামলা হবে। সো এটা যে সিরাজগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া হলো, ওখান থেকে অস্ত্র লুটপাট হলো, আরো অনেক থানায়, আপনারা জানেন আপনাদের সরকারের আমলে পৃথিবীর ইতিহাসে, আমি সিদ্দিক ভাই আপনি অনেক মুরব্বী, আমার বয়সে অনেক ডিউ রেসপেক্ট টু ইউ, পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে অনেক বিপ্লব হয়েছে। এই যে ইরানের এই যে শাহরাজা পালিয়ে গেল তিউনিসিয়া থেকে, এরপরে এই যে সম্প্রতি নেপাল, শ্রীলঙ্কা থেকে, ফিলিপাইন থেকে মার্কোস পালিয়েছে, সিরিয়া থেকে বাশার আল আসাদ পালিয়েছে, ওরা সরকার পালিয়েছে। কিন্তু আপনাদের অভ্যুত্থানের পরে আপনাদের সরকার প্রধান শুধু পালায় নেই, বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে, প্রধান বিচারপতি পালিয়েছে, 300 এমপি সকল। না, না, এটা তো ভাই, এটা তো পুরানো কথা। এটা এই পুরানো কথা শুনতে চাই না ভাই আপা। না, পুরানো, এটা তো পুরানো কথা বলতেছেন ভাই, আপনারা বানাইছেন। আপনারা তারেক সাহেব সাথে তো পালিয়ে গেছেন। না, 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 সত্য তো, আমি তো সত্যি বলতেছি। এটা ভাই, এটা নিয়ে খুশি থাকেন, এটা নিয়ে আপনারা খুশি থাকেন। না, না, এটা নিয়ে আপনারা খুশি থাকেন, না, না, এটা নিয়ে আমরা, না, না, আমি এই বিতর্কে যেতে চাচ্ছি না আপনার সাথে। আপনার সাথে আমি এই বিতর্কে যেতে চাচ্ছি না। না, না, এটা আপনারা কেউ করেন নাই। না, না, এটা আপনারা, আপনি ভুলটা আপনাকে ধরিয়ে দিয়ে আপনি বলেছেন। না, না, আমার ভুল আপনাকে ধরার দরকার নাই। আমার ভুল আপনার, আমি যা বলছি বুঝে শুনে বলছি। 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 আমি আমার ভুল ধরার জমাত মব জাস্টিস করে নাই, রাইট সুলতানা আপা? এটা অন রেকর্ড ছিল। আমি সেটা বলি নাই। সবকিছু বিএনপি করেছে। আমাকে বলতে দিন জাকির ভাই,
আপনি দেখুন সিইসি এই যে নুরুল হুদা তাকে মব জাস্টিস করেছে কারা? বিএনপি। আমি ধরে ধরে বলতে পারবো বিএনপি কে যতগুলো করেছে? আপনি বলেছেন বিএনপি করেছে, কে করেছে? বিএনপি। বিএনপি মিরপুরের একজন যুবলীগের একজন, আমার এই মুহূর্তে নামগুলো নাই, মিরপুরে কিন্তু তো আপনি যুবলীগ মানে বিএনপির যুবলীগ না, এটা আওয়ামী লীগের যুবলীগ করেছে হয়তো। সরি যুবদলের মানে বিএনপির যুবদলের একজন, নামটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না, কিন্তু আমি আপনাকে প্রমাণ সহ বলতে হবে আপনাকে, না বলে তো প্রমাণ সহ দিতে পারবো। শুনেন, প্রমাণ সহ আপনাকে ভাই, বলতে হবে। প্রমাণ এটা আমরা, সহ দিতে এটা তো পারবো এখন যে রেকর্ড হচ্ছে। শুনেন, বিকৃত তথ্য বা রং ইনফরমেশন, একটা রং তথ্য, এটা আপনার রং জাতি গঠনের সমস্ত ইয়াচ্ছ, আপনাকে এক্সাক্ট ইনফরমেশন দিতে হবে। আমি খায়রুল হক সহ সার্চ দিয়ে বের করে দিতে পারবো শুনেন, আপনাকে যে কারা করেছিল, ঠিক আছে? আপনি এখনই Google search এক্সাক্ট দিয়ে তথ্য ছাড়া তো এটা আপনি ওপেন এয়ারে এটা বলতে পারেন না। অবশ্যই বলতে পারবো, কারণ না, এটা তো সবাই মানে জানে, তো exact কে করেছেন একদম যুবদলের, ওপেন সিক্রেট। আপনাকে বলতে হবে। পরে তাকে আমাদের, পুলিশও ধরে নিয়েছিল। আরে কিন্তু আপনি তো যাই এটা হোক, দেখেছেন যে কিভাবে বাংলাদেশে, স্বাধীন দেশে আপনি নির্যাতনের মাত্রা দেখেছেন। এই যে গুম করার, এই যে বাংলাদেশ থেকে কত লোক গুম হয়েছে, ইলিয়াস আলী সহ। বাংলাদেশে এই যে গুম খুনের এই সংস্কৃতিটা তো আওয়ামী লীগের আমলে এটা সৃষ্টি হয়েছে। এই যে সর্বশেষ এই যে 2008-এ আওয়ামী লীগ ক্ষমতা আসার পর, এই দেখেন এর আগে তো সবাই বাংলাদেশে জানে, গুম হয় নাই। সবাই জানে। তো দেখেন এখন আদালতে এটা সত্যি, শুনেন, আদালত কানুন একটা উত্তরা পবিত্র যুবদলের জায়গায়, নেতা যদি সিইসি কারো অপমান যদি বলতে করেছিল। এই যে মব জাস্টিসটা, এটারও আমরা বিচার চাচ্ছি, উই আর নট ইন পাওয়ার। সো এটা অবশ্যই আদালত পাড়ায়, এটা জনগণ যারা আসামি হোক, যতক্ষণ পর্যন্ত আদালত কর্তৃক আপনার অপরাধী প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত তার এমনকি প্রতি এইভাবে আদালত mob justice প্রাঙ্গণে করা যে যাবে আওয়ামী না। লীগের নেতাদেরকে মারপিট করেছে, ডিম মেরেছে, এগুলো এরাও বিএনপির ছিল। না, আপনি বিএনপির কারা, এখানে উচ্ছৃঙ্খল আইনজীবীদের থেকে যারা করেছে তাদেরকে শনাক্ত করতে হবে। এটা বিএনপি বললো তো আপনি? না বিএনপি শুনে আমি বলতে চাই, বিএনপি কিছুই করে নাই, একেবারে সুবোধ, তারা কোনো অন্যায় করতে পারে না। এখন অপেক্ষা করেন, সব বেড়ে যাবে, আমাদের বলতে হবে না, আমাদের বল, আমরা বলি না কিন্তু, আমরা কিন্তু বলি নাই, আমরা কিছু বলতে চাই না, আমরা কিছু বলতেছি না। এখন রাজনীতি মাঠে কিন্তু জাকির ভাই, আমরা রাজনীতি মাঠে অনুপস্থিত। জাকির ভাই, আমরা রাজনীতি মাঠে, আমি বলতে চাইনি, আমি কিন্তু প্রথম থেকে বলছি আমি বিতর্কে যেতে চাই না আপনার সাথে। আপনারা আপনার কথা বলছেন, আমি শুধু একটা কথা ক্লিয়ারিফিকেশন দিছি, যেটা আপনি একেবারে স্বীকার করলে মানে অপকটে মানে বললাম, অন রেকর্ড বলতেছেন যে বাংলাদেশের 5ই আগস্টের পর যে মব জাস্টিস হয়েছে, যে আগুন বাড়ি পড়া হয়েছে বা বুলডোজার দিয়ে বাড়ি মিশিয়ে দেওয়া হয়েছে, মানুষের হাত পা কাটা হয়েছে, পা কাটা এখনো পর্যন্ত চলছে, সেটা বিএনপি একটাও করেনি। আমরা, এটা আপনার স্টেটমেন্ট, কিন্তু বাংলাদেশের জনগণ জানে, এবং তারই ফলশ্রুতিতে আজকে আপনারা কি করেন, আমাদের বলা বিদ্যুৎ, এখন জামাত বিএনপি উলঙ্গ ভাবে একজনের আরেকজনের বিদ্যা বলতেছে। এটা দেখার সময় এখন এসেছে, আমরা সেটা দেখবো। সেটা আমরা যেহেতু বিরাট অন্যায় করে ফেলেছি, গুম খুম করে শেষ করে ফেলেছি, 5ই আগস্ট মানে 21শে আগস্টে যে এত লোকগুলো মারা গেল, সেগুলো কিছুই না। আমাদের এসে কিবরিয়া, মমতাজ সাহেব, এসে মাস্টার, এদের সব খুন হয়েছে, এগুলো কিছু আমরাই করেছি, এগুলো সব আমরাই করেছি, সব। আমি সেটা স্বীকার, আমরা সবাই স্বীকার করেছি। আমরা টাকা পয়সা মেরে শেষ করে ফেলেছি, আমরা বাংলাদেশের সমস্ত টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে আমরা এসেছি। আচ্ছা, এখন আপনারা ভাই ভালো মতো চালান, দেশটা ভালো মতো চলুক, আমরা সেটা চাই, দেশে শান্তি ফিরে আসুক। আপনারা ওই আপনাদের নেত্রী মুমূর্ষু অবস্থা আছে, তাকে নিয়ে সমস্ত যেভাবে একটা মানুষের ভেতর একটা আতঙ্কের সৃষ্টি করেছে, কি হতে যাচ্ছে, কি হবে না হবে, এটা না করে সুষ্ঠু রাজনীতিতে আমরা বিশ্বাস করি, দেশে শান্তি ফিরে আসুক, মানুষের মাঝে শান্তি ফিরে আসুক। আমরা কি করছি শুনেন, আপনি তো কথা বলতে চান না ভাই, আপনার কথার সময় আমি কথা বলি নাই। এই যে বেগম খালেদা জিয়া, আপনি যেটা বলছেন কি অবস্থায় আছে, এই অবস্থার জন্য এই যে ওনাকে একটা স্যাঁতস্যাঁতে কারাগারে, যিনি 3বারের প্রধানমন্ত্রী ছিল, কিভাবে অমানবিক অত্যাচার করেছে। আপনাদের এই যে শেখ হাসিনার এই যে তথ্য উপদেষ্টা এবং ওনার সন্তান আপনার জয় সাহেবও তো স্বীকার করেছে, এই যে কিছুদিন আগে উনি বিবিসির সাথে এক সাক্ষাৎকারে, যে আমরা এটার জন্য দায়ী, যে বেগম খালেদা জিয়ার আজকে শারীরিক এই অবস্থার জন্য। আপনাদের জয় সাহেব স্বীকার করেছে। ভাই, আপনি তো আমেরিকায় আছেন, শুনুন, আপনি তো আমেরিকায় আছেন। আমি 2018 সালে মালেক সাহেব আসছিল না, মালেক সাহেবকে আমি প্রস্তাব দিয়েছিলাম না, মালেক সাহেব যদি ওই দিন আমার কথা শুনে, আমাদের কথা শুনে বসতেন, ওই দিনই তো খালেদা জিয়াকে আমরা লন্ডনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল। এটা হয়তো ভেতরে খবরটা আপনি জানেন না, কিন্তু সেটা আপনারা, সে ক্ষতিটা আপনারা করেননি। আমি বলি শেষ করতে দেন, এই ক্ষতিটা আপনারা করেননি ভাই, শেষ করতে দেন না ভাই,
সিদ্দিক ভাই আমি হ্যাঁ ওখানে শোনেন, ছিলাম। এটা আপনারা করেন না, ক্ষতিটা আপনারা করেন না। শোনেন শোনেন, আপনার কাছে আনকন্ডিশনাল ইয়ে ছিল। হ্যাঁ, আপনারা যদি আপনারা আগে বেগম খালেদা না জিয়াকে উন্নত আরে ভাই আমার কথা শেষ করতে দেন না, এই লোক তো আমার ভাই, আপনি আমার কথা শেষ করতে দেন ভাই। আপনার প্রস্তাবে আমরা রাইট হয়ে আমরা রেসপন্স করেছি যে হ্যাঁ না না কথা শেষ করতে দেন না, আমি আপনাদের চিকিৎসার জন্য, আরে তারপরে আচ্ছা আমরা ভাই, বসবো আপনার সাথে। ভাই আমি তো সেটাই বলছি, এটা আপনাদের দোষ না, আমি কথাটা শেষ করতে দেন আমাকে। আমি সেই প্রচেষ্টা এবং প্রস্তাবটা আমার প্রধানমন্ত্রীর কাছ থেকে ছিল তখন, এবং সেটা আমার লোকেরা করতে দেয়নি। আমি সেটা বলে সে কথাটা আপনি শেষ করতে দেননি। এই জিনিসটা হতে দেয়নি আমাদের লোকেরা, আপনারা না। আপনারা 5 জন একেবারে ফুল নিয়ে মিষ্টি নিয়ে আপনারা রেডি ছিলেন, এই কাজটা আমাদের লোকেরা করতে দেন। আমি সে কথা বলছি, এটা আপনারা তো করতে দেন তা না, চেষ্টা আমরা করেছি, বুঝছেন। আমি সেটা বলছি, এটা তো অবশ্যই, সেটা তো ওই সময় যদি আপনার আমরা মিট করতে পারতাম, ওই দিন একটা বাংলাদেশের ইতিহাসে একটা নজির সৃষ্টি হতে, একটা ইতিহাস সৃষ্টি করতে পারতাম, কিন্তু সেটা করতে দেয়নি আমাদের লোকেরা। এবং আমি স্পেসিফিক্যালি আমার নামটা আজকে বলতেই চাই, এই তঙ্গা পররাষ্ট্রমন্ত্রী এই ডক্টর মোমেন এই করতে দেয়নি। সেজন্য বলছি দোষ দুটি আছি। তবে ভাই ডক্টর মোমেন কেন করতে দেননি? সিদ্দিক রহমানের নাম হয়ে যাচ্ছে, এর সিদ্দিক রহমান করতেছে কেন? এটা তাকে বলা হয়নি, তাকে জানানো হয়নি। নেত্রী আমাকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিচ্ছে, ইনভাইট হিম টু কাপ অফ টি। তখন মালিক সাহেব আমাকে প্রস্তাব দিলেন সবার সামনে যে আমি চা খাবো, কিন্তু আমার নেত্রী ইয়ার ব্যবসার এখনই সুচিকের সাথে বাড়িয়ে দিতে হবে। আমি আপনাকে কল করলাম, উনিও ঠিক আছে আপনারা আসেন। তার মানে আপনারা আসেন মানে কি, অর্থ কি? তারপরে তো মেনে নিলেন, কিন্তু সেই জিনিসটা বুঝছেন। এই ডক্টর মোমেন সাহেব ওই দিন এই এটা বোধ কি চ্যানেলে একটা ইন্টারভিউ দিল না, এরকম কোন ইন্টারভিউ তাদের সাথে নাই, হয়নি, সে জানে না। আরে বাবা তোমাকে সবই জানতে হবে কেন? এই যে বলে ওনাদের ভিতরে অবিশ্বাস সৃষ্টি করে দিল। তখন ওনারা তারেক সাহেবের জিজ্ঞাসা, তারেক সাহেব ডেফিনেটলি বলবে যে ওদের না, তাহলে তোমাদের যদি ওখানে অ্যাপয়েন্টমেন্ট না থাকে, এটা তো আমাদের জন্য পলিটিক্যালি আমাদের জন্য ডিজাস্টার হবে। সেদিনে তারা আসেনি, আমি সেটা তাদের দোষ দিই না। আমি সেটা বলছি, এই জিনিসটা আমরা আয়োজন করেছিলাম, ব্যবস্থা করেছিলাম, এবং সেটা কিন্তু শেখ হাসিনা নির্দিষ্টই বের করেছিলাম, কিন্তু আমাদের লোকেরা করতে দেয়। আপনাকে দেখতে পাচ্ছি, আপনার মেয়ে আপনার পেছনে, আপনি ওকে কোলে নিয়ে বসুন, অসুবিধা নেই। আমি বাসায় তো, আমি যদি না না অসুবিধা নেই, আপনি আপনার মেয়েকে কোলে নিয়ে বসুন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ জাকির ভাই, আমরা কি এরকম ঝগড়াঝাটি করতে থাকবো, নাকি আমরা সামনের দিকে আগে বাড়বো? আপনারা কি চিহ্নিত করতে পেরেছেন আপনাদের এখন শত্রু কারা? ধন্যবাদ সুলতান আপা, আমি আপনাকে একটু কারেকশন দিচ্ছি। এখানে জগলা জাঠি না, আমরা আলোচনা করছি। অবশ্যই সিদ্দিক ভাই হি ইজ এ রেসপেক্টেড পারসন, আমার উনি বয়োজ্যেষ্ঠ মুরব্বী, উইথ ডিউ রেসপেক্ট টু হিম আমরা আলোচনা করছি। এটা কোনো ব্যক্তিগত না, আমরা এখানে একটা আলোচনার জন্য আলোচনা করতেছি, যেটা উইথ ডিউ রেসপেক্ট টু হিম। সো এটা জগলা যদি মনে করে, এটা জগলা না, আমরা জগলা হিসাবে যদি ট্রিট করে। না না আচ্ছা, আমি আমার শব্দ এক্সপান্স করলাম। হ্যাঁ এরকম বিতর্ক করতেই থাকবো? একটা তো সামনের দিকে আগে বাড়তে হবে, তাই না? তো আপনারা এখন আপনাদের শত্রু মানে আওয়ামী লীগ কি এখন আপনাদের প্রধান শত্রু, নাকি অন্য কেউ আপনাদের প্রধান শত্রু? আপনারা সেটি চিহ্নিত করতে পেরেছেন কিনা? রাজনীতিতে বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, রাজনীতির বাস্তবতায় চির শত্রুতা বলতে কোনো কিছু নেই। আজকে যে আমার কর্তৃক পরম ঘৃণিত, সেই এক সময় আমার কর্তৃক সমাদৃত হবে। সো রাজনীতিতে যেরকম শেষ বলে কোনো কথা নাই, আবার এটাও সত্য অনেক রাজনীতিক এবং রাজনীতিবিদের রাজনীতি তার জীবদ্দশা শেষ হয়ে যায়। এটা আমাদের বাংলাদেশের ইতিহাসে আপনি দেখেছেন। সো আমাদের শত্রু কারা? যেটা আমাদের শত্রু, বিএনপির শত্রু হলো, আপনি যেটা বলছেন একটা বিশেষ দল আওয়ামী লীগের কথা বলেছেন, বিএনপির শত্রু আপনি আওয়ামী লীগ না। বিএনপির শত্রু হলো দেশ বিরোধী যারা কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে, গণতন্ত্র হরণকারী যারা, ভোটাধিকার হরণ যারা করেছে, জনগণের সম্পদ যারা তছরূপ করেছে, বেগম পাড়া বানিয়েছে, এরা হলো বিএনপির শত্রু। বিএনপি জনগণ, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের অখণ্ডতা এবং এই যে আমরা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি স্বনির্ভর, আধুনিক এবং গণতান্ত্রিক বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে আমরা পরিগণিত করতে চাই। এই যে আজকের যে ছাত্রদের সমাবেশে তারেক রহমান বলেছে, আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া বা আমেরিকা বা কানাডা দেখতে চাই না, আমরা দেখতে চাই বাংলাদেশের জনগণের মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণের সমৃদ্ধি এবং বাংলাদেশকে মহান মুক্তিযুদ্ধের চেতনার যে বাংলাদেশ, সেই চেতনার বাংলাদেশ, সেই
আর্থ সামাজিকভাবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে আমরা বাংলাদেশকে দেখতে চাই। আমরা বাংলাদেশকে বাংলাদেশ হিসেবেই দেখতে চাই। আমরা বাংলাদেশকে অন্য কোনো আপনার কি দেশের মনে হয় আওয়ামী লীগকে ছাড়া আপনারা সেই পথ পাড়ি দিতে পারবেন? বাংলাদেশ যতবার সংকটে পড়েছে, ধরেন 91-এ যদি গণ অভ্যুত্থান ধরি, এরশাদ বিরোধী আন্দোলন, আওয়ামী লীগ বিএনপি একত্রিত ছিল, ফলে এরশাদকে উৎখাত করা সম্ভব হয়েছে। আমরা যদি 1/11 সরকার ধরি, আওয়ামী লীগ বিএনপি এই 21 আগস্ট গ্রেনেড হামলার পরেও তারা কিন্তু দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছিল। আজ বাংলাদেশে যেখানে দাঁড়িয়ে আছে, আপনার কি মনে হয় ভবিষ্যতে এরকম কোনো সুযোগ আছে? দেখেন অবশ্যই সম্ভাবনা? বাস্তবতা হলো বাংলাদেশের রাজনীতির মাঠে, রাজনীতিক অঙ্গনের যে প্রতিযোগিতা, আপনারা জানেন সার্ভাইভেল অফ দ্য ফিটেস্ট, যেটা বাস্তবতা, যে বীরের পদাঙ্ক তকলে গণতন্ত্র, গণতান্ত্রিক অগ্রযাত্রায় যে আজকে যে প্রতিযোগিতা চলছে, আপনি জানেন আমাদের বাংলাদেশের রাজনীতিতে অনেক সমৃদ্ধশালী দল, অনেক প্রতিষ্ঠিত দল আজকে তারা মিউজিয়ামে চলে গিয়েছে। যেমন মুসলিম লীগের কথাই ধরেন, যে বাংলাদেশে যদি ভোট হয় একটা আসনও মুসলিম লীগের নাই, কিন্তু এই মুসলিম লীগ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ব্রুট মেজরিটি জনগণের প্রতিনিধিত্ব করেছিল। সো মুসলিম লীগ না, বাংলাদেশ, পূর্ব পাকিস্তানের, হ্যাঁ পূর্ব পাকিস্তান, এবং বাংলাদেশ হওয়ার পরও এই মুসলিম লীগ আপনি জানেন এরা আস্তে আস্তে এদের পরিণতি আজকে মিউজিয়ামে ওরা চলে গিয়েছে। সো বাংলাদেশের রাজনীতিতে প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী, যেটা মাঠে আপনি যেটা বলেছেন, সেটা রাজনৈতিক মাঠে প্রতিযোগিতায় তাদের রাজনীতিতে পরীক্ষা দিয়ে, তাদের অতীত কর্মকাণ্ড সকল কিছুর মধ্যে দিয়ে আপনার মাঠে যখন প্রতিযোগিতা হবে, সেই প্রতিযোগিতার মাঠে আমরা প্রমাণ করব কে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হবে। এবং সেই প্রতিদ্বন্দ্বিতার জন্য হলো একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন। সেই ফ্রি ফেয়ার ইলেকশনে এই যে আজকে ইনক্লুসিভ একটা ইলেকশন। সো আমরা বাংলাদেশে আমরা অনতিবিলম্বে একটা আওয়ামী লীগকে বাদ দিয়ে কি ইনক্লুসিভ নির্বাচন হয়? আওয়ামী লীগ বলতে এখানে এসে আপনি যদি বলেন আওয়ামী লীগ বলতে, আওয়ামী লীগ এখন যেরকম মানে আমাদের আদালতের মধ্যে দিয়ে তাদের কর্মকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত, আমাদের যে জুডিশিয়ারির যে অর্ডার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। সো ওয়েট আনটিল দ্যাট বিচার হোক, বিচারের মধ্যে দিয়ে যে এই যে যেটা আপনাকে বলে ট্রান্সপারেন্ট আওয়ামী লীগ বা এই যে স্বচ্ছ আওয়ামী লীগ, আপনি যেটা, এটা তো মাঠে এর আগেও কথা হয়ে উঠেছিল যে সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে, সোহেল তাজ, অনেকের নেতৃত্বে যে স্বচ্ছ, একটু আগে সিদ্দিক ভাইকে অনেক ধন্যবাদ, উনি স্বীকার করেছে যে ওদের পররাষ্ট্রমন্ত্রী তখনকার ওই যে গণতান্ত্রিক ডায়ালগটাকে বন্ধ করে দিয়েছিল। সো এরকম এই যে ইভিল লোকগুলা যতক্ষণ পর্যন্ত রাজনীতি এর মাঠ থেকে বিদায় না নিবে, সো এটা আমি মনে করি যে আওয়ামী লীগের এখনো উচিত এই যে যারা অপরাধ করেছে, এই যে যারা এই যে আপনার মরণাস্ত্র ব্যবহার করেছে বাংলাদেশের, এই যে নিরীহ ছাত্র জনতা, শিশু 104 জনের উপরে শিশু মারা গিয়েছে এই জুলাই বিপ্লবে, এই যে যারা এই কাজগুলা করেছে এদের বিচার হওয়ার পরে অবশ্যই আওয়ামী লীগ বাংলাদেশের নিয়ম অনুযায়ী, গণতান্ত্রিক এবং সংবিধানের নিয়ম অনুযায়ী বাংলাদেশের রাজনীতি করবে, বাট অপরাধের আগে বিচার হতে হবে। জি, এখন অপরাধীর বিচার করার জন্য আগে তো হতে হবে তদন্তই তো হলো না। যাই হোক, ওইটা নিশ্চয়ই আমরা আরেকদিন আলোচনা করব। ডক্টর সিদ্দিকুর রহমান সজীব ওয়াজেদ জয় বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে একটি গোষ্ঠী চায় দুই দলেরই শীর্ষ নেতৃত্ব বদলাতে। আজকে যখন তারেক রহমান দেশে আসতে পারছেন না এবং তিনি অসহায়ভাবে বলছেন যে তিনি সেটি ব্যাখ্যাও করতে পারছেন না যে তিনি কেন ফিরতে পারছেন না, তার বক্তব্যটি কি সঠিক হয়ে যাচ্ছে কিনা? 1 নাম্বার। 2 নাম্বার, আপনার কি মনে হয় যে -4 এর কথা যে আমরা শুনতে পাচ্ছি, সেখানে সজীব ওয়াজেদ জয়ও কি মাইনাসের তালিকায় আছে কিনা? এটা উনি বলছেন, ওনার মন্তব্য উনি করেছেন, এর ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। ওনারা হলো দুইজনই আমাদের দুই দলের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে সবাই বলে থাকি আমরা। তাদের অবস্থান কি হবে, আমার মনে হয় আমার অবস্থান থেকে সেটা নির্ধারণ করা বা সেটাকে নিয়ে আলোচনা করা, আমার মনে হয় অতটুকু ইনফরমেশন আমার কাছে নাই, বা অতটুকু আমি যেতেও পারবো না আমার অবস্থান থেকে।
বুঝতে পারছি। তবে আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে, যেহেতু আলোচনা আবার শেষ মুহূর্তে এসেছে, ওই সবাই যে বলে যে নির্বাচন হবে না, হবে কি হবে না ফেব্রুয়ারিতে, তো সেটা মনে হচ্ছে প্রতিদিনের ঘটনায় এটা প্রতীয়মান হতে যাচ্ছে যে ইউনূস সাহেব উনি বুঝে বলুন বা কনসাসলি বলছেন কিনা জানি না, যে তাকে 5 বছর চায়, 10 বছর চায়, 50 বছর জনগণ চায়, সেই পথে উনি হাঁটছেন কিনা বা সেই পথে হাঁটার জন্য যা করার উনি তাই করছেন, সেটা হয়তো আমরা যতটুকু বুঝেছি, আমরা তার ডাইরেক্ট এনিমি হিসেবে তার আমাদের সে লক্ষ্য করেছে এবং সে হিসেবে যত যা করা আমার বিদ্বেষ করছে। আর তার সুবিধার জন্য উনি লন্ডনে যে ওনাদের চেয়ারম্যান সাহেবের সাথে, অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে, সেটা এখন মনত থেকে বলেছে নাকি তার স্ট্র্যাটেজিক যে প্ল্যান, লং টার্ম প্ল্যান আছে সেখান থেকে বলেছে, সেটা আমরা মনে হয় দেখার সময় এসে গেছে। এই মাসের মধ্যে হয়তো অনেক কিছু দেখতে পারবেন। তার মানে বিএনপিতে এক সময় তো তারা দাবি করেছিল ডক্টর খলিলুর রহমান সহ আরেকজনের পদত্যাগ, আবার সেই খলিলুর রহমান সাহেবকে নিয়েই ইউনূস সাহেব আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে বসলেন লন্ডনে, আমরা দেখলাম হাসি মুখে কথা বলতেছে, আলোচনা হয়, স্বাভাবিক রাজনীতিতে এটা হয়। সর্বোপরি যেটা বলতে চাচ্ছি, সবই মানে সঠিক করে বলা যে আমরা এটা করতে যাচ্ছি, আমরা এটা করব। আমি প্রথমে একটা কথা বলেছি, বিচিত্র বৈচিত্র্যময় আমার মানুষগুলো খুবই কঠিন। বাংলাদেশের রাজনীতি বিশ্বের অন্য কোনো রাজনীতির সাথে মিলে না। জানেন, পার্শ্ববর্তী দেশ নেপালও তো একই ঘটনা ঘটেছে। তারা কি করছে, আমরা কি সেটা করতে পেরেছি? পারি। তারা যেভাবে পথ চলছে, আমরা কি সেভাবে চলছি? এবং এই ঘটনাগুলো যে ঘটেছে, এটা তো শুধু যে আমরাই ঘটিয়েছি বা আমরা বিএনপি, জামাত বা অন্যরা যারা আছে তা না, এর সাথে তো সারা বিশ্বের কিছুটা ইন্টারেস্ট রয়েছে। আমি কোন দেশকে ইঙ্গিত করে আমি কথা বলতে চাচ্ছি, এটা আমরা সবাই জানি কে কি করছে, কে কি করতে পেরেছে, কতটুকু করেছে এবং কতটুকু করছে। এই সব কিছু বিবেচনায় রেখেই আমরা যত বড় বড় কথাই বলি না কেন, আমরা 15 বছর দেশ চালাচ্ছি, আমার মনে হয় সমান সমান দেশ চালাচ্ছেন। বিএনপি যে রহমান সাহেব থেকে শুরু করে তারাও দেশটা কম পরিচালনা করেন নাই বোধহয়, আমরা একটু বেশি। তা আমরা জানি, এবং আমরা যারা যেহেতু পরিচিত, আমাদের দোস্তুটি থাকবে, আমাদের যেরকম দোস্তুটি আছে, ওনারা যাদের একেবারে সাকসেসফুলি চালিয়েছেন, ওনাদেরও দোস্তুটি আছে, ওনারা মাঝে মাঝে সে স্বীকারও করেন, আমরাও স্বীকার করছি যে দোস্তুটি আছে। তা না হলে আমাদের এই যে আজকের যে অবস্থা, এটা আমাদের নিজেদের দোস্তুটির জন্য হয়েছে। আমরা ঠিক মতো একটা কোটা আন্দোলন, এটা কোনো আন্দোলনই না, এই আন্দোলনটাকে আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারি, এর সব ব্যর্থতা আমাদের। তা নাহলে আজকে সমস্ত, আজকে আমরা টক শোতে আমার কথা বলতে হতো না যদি আমরা সে কোটা আন্দোলনের কথা কি এখন আছে? কই তারা? সে কোটা আর নাই, কিন্তু এখন অন্যদিকে চলছে। এখন কেউ বলবে ইসলামিক কান্ট্রি করতেছে, কেউ বলছে এটা বাংলাদেশকে একেবারে এটা স্বর্গে নিয়ে যাবে। বাংলাদেশ সেই জায়গায় গেছে এখন? বাংলাদেশ সাধারণ মানুষ এখন কি বলছে? বাংলাদেশ সাধারণ মানুষ যা বলছে সেটাই কিন্তু হবে, সেটাই শেপ নেবে এক সময়। যেটা আপনি বলছেন আওয়ামী লীগের তব অনুপস্থিত, আওয়ামী লীগ অনুপস্থিত মানে আওয়ামী লীগ ভেরি মাচ প্রেজেন্ট, ভেরি মাচ। আপনি আওয়ামী লীগ বাংলাদেশে যারা আজকে নির্বাচনের কথা বলছেন, যারা আজকে সরকারের সাথে মাথায় হাত বুলিয়ে বা যেভাবেই হোক দেখেন সবকিছু, তারাও কিন্তু প্রতি মুহূর্তে আওয়ামী লীগের ছবিটা দেখে। আমরা কিন্তু কিছু বলছি না, আমি তো প্রত্যেক বলছি। আমরা জাকির চৌধুরী, শেষ মন্তব্য, আপনার কি মনে হয় নির্বাচন হবে? আমার মনে হয় আপনি নির্বাচনের ব্যাপারে বাংলাদেশে এই যে দীর্ঘ 17 বছর পরে দেশের মানুষ তাকিয়ে আছে একটা সুষ্ঠু, অবাধ এবং একটা ইনক্লুসিভ একটা নির্বাচনের জন্য। দেশের মানুষের চাওয়া পাওয়ার সাথে এই যে জনগণের আকাঙ্ক্ষায় হলো বাস্তব রূপ নেয়। অ্যারিস্টটল একটা কথা বলেছিল যে পাবলিক সেন্টিমেন্ট ইজ মোস্ট পাওয়ারফুল দ্যান এ টেম্বো। সো জনগণের চাওয়া পাওয়া, জনগণের আকাঙ্ক্ষা হলো একটা অবাধ নির্বাচন, যেখানে মানুষ যাকে ভোট দিবে, যেই ব্যালেটে ভোট দিবে, যেই প্রতীকে ভোট দিবে, সেটাই প্রতিফলন হবে। সো
এটা আজকে আমাদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া, যেই কারণে এখানে সেলিম, দেলোয়ার, তিতাস, ময়জুদ্দিন সহ এই যে এরশাদ বিরোধী আন্দোলনের নূর হোসেন সহ অনেকে রক্ত দিয়েছে, যে একটা একটা ইনক্লুসিভ একটা সুন্দর নির্বাচনের জন্য। সো আমি আশাবাদী এবং আমি